হুম। কল্পনা করা যাক এমন একটা দৃশ্য। ধরুন রাতের বেলা সবচেয়ে কাছের মানুষটার পাশে শুয়ে আছেন, কিন্তু মনে হচ্ছে যেন মাইলের পর মাইল দূরত্ব। হ্যাঁ, একটা অদৃশ্য দেয়াল আর কি। একদম। মানে শরীর নামের যন্ত্রটা এমন একটা অবস্থায় পৌঁছেছে যাকে খুব সহজেই ওই 1% ব্যাটারিতে চলা স্মার্টফোনের সাথে তুলনা করা যায়। দারুণ একটা তুলনা। বাইরে থেকে দেখতে ফোনটা একদম চকচকে, স্ক্রিনে কোনো দাগ নেই, কিন্তু ভেতরে ব্যাটারি মাত্র 1%। যে কোনো অ্যাপ ওপেন করতে গেলেই সেটা ক্র্যাশ করছে। রাইট। আর আধুনিক জীবনে বহু মানুষের অবস্থায় ঠিক এই স্মার্টফোনটার মতো। ঠিক তাই। বাইরে থেকে দেখে হয়তো সব স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ভেতরে কোনো শক্তি অবশিষ্ট নেই। আজকের এই নিবিড় বিশ্লেষণে আমরা অত্যন্ত ব্যক্তিগত এবং সচরাচর লুকিয়ে রাখা একটা স্বীকারোক্তি নিয়ে কথা বলবো। যেটা আসলে আমাদের চারপাশে অহরহ ঘটছে। গ্রামের এই গল্প থেকে শারীরিক ক্লান্তি, মানসিক চাপ আর দাম্পত্য সম্পর্কের ওপরের যে প্রভাব সেটা বিশ্লেষণ করা, আর তার সাথে বিজ্ঞানভিত্তিক সমাধানের উপায়গুলো খুঁজে বের করা। এই নোটটা পড়ার সময় যেটা আমার সবচেয়ে বেশি নজরে এসেছে তা হলো এই নীরব যুদ্ধটার ব্যাপকতা। মানে অনেকেই এর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু বলছে না। একদম তাই। আমাদের চারপাশে বহু মানুষ প্রতিদিন এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, অথচ কেউ জানতে পারছে না। এই গল্পের শুরুটা কিন্তু অন্য যে কোনো সাধারণ জুটির মতোই সুন্দর ছিল। হ্যাঁ, বিয়ের প্রথম 2 বছর সবকিছু একদম স্বাভাবিকভাবে এগিয়েছে। রাইট। কিন্তু এরপরেই শুরু হয় আসল সংকট। মানে কর্পোরেট জগতের অফিসে কাজের অস্বাভাবিক চাপ, রাতের পর রাত ল্যাপটপের সামনে বসে থাকা। দেরি করে ঘুমানো। হ্যাঁ, আর সকালে কিছুতেই বিছানা ছাড়তে না পারার যন্ত্রণায় শরীর ক্রমশ একটা দীর্ঘস্থায়ী ক্লান্তির চাদরে ঢেকে যায়। আর এই ক্লান্তি তো শুধু অফিসেই আটকে থাকেনি। না, মোটেও না। সেটার সরাসরি গিয়ে আঘাত করেছে তার দাম্পত্য সম্পর্কে। সঙ্গীর সাথে কথা হয় ঠিকই, কিন্তু সেই কথার ভেতর কোনো প্রাণ নেই। হ্যাঁ, একটা যান্ত্রিক ব্যাপার চলে এসছে। ঠিক। স্ত্রী মুখে হয়তো কোনো অভিযোগ করেননি, কিন্তু তার চোখে জমা হওয়া অপ্রাপ্তি আর দূরত্বের ছাপ মানুষটির ভেতর এক তীব্র অপরাধ বোধের জন্ম দেয়। তো এই অপরাধ বোধের জায়গাটাতেই না আমার একটা প্রশ্ন জাগে। হ্যাঁ, বলুন। মানে মানুষ কেন শারীরিক ক্লান্তিকে মানসিক বা সম্পর্কের অবক্ষয় থেকে আলাদা করতে পারে না? যখন কাজের চাপে বা অনিদ্রায় শরীর আর আগের মতো সায় দেয় না, তখন মানুষ কেন ধরে নেয় যে সে নিজেই একজন ব্যর্থ মানুষ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে তো ক্লান্তিকে শরীরের একটা সংকেত হিসাবে দেখার কথা, তাই না? চরিত্রের দোষ হিসাবে তো নয়। আসলে এটি অত্যন্ত জটিল একটা মনস্তাত্ত্বিক বিষয়। মানুষ সামাজিকভাবে এমন এক কাঠামোর ভেতর বড় হয় যেখানে আম ওই সবসময় কর্মক্ষম থাকাকেই যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসাবে দেখা হয়। মানে একটা প্রোডাক্টিভিটি কালচার। একদম। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে শক্তি বা এনার্জির অভাবকে ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখার একটা ভয়ঙ্কর প্রবণতা রয়েছে। হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু আমরা যদি বিবর্তনীয় জীববিজ্ঞানের বা ইভলিউশনারি বায়োলজির দিকে তাকাই, তাহলে দেখব শরীর যখন ক্রমাগত মানসিক চাপের ভেতর থাকে, তখন সেটিকে সে জীবনের প্রতি হুমকি হিসেবে গ্রহণ করে। আদিম যুগের মতো আর কি। রাইট। আদিম যুগে এই হুমকি হয়তো ছিল কোনো বন্যপ্রাণী। আধুনিক যুগে সেই হুমকি হল ডেডলাইন, ইএমআই বা বসের ইমেল। হ্যাঁ, হ্যাঁ, মস্তিষ্ক তো আর বাঘ আর ইমেলের পার্থক্য বোঝে না। ঠিক ধরেছেন। মস্তিষ্ক এই দুই ধরনের হুমকির মধ্যে পার্থক্য করতে পারে না। সে শরীরকে সার্ভাইভাল মোড বা বেঁচে থাকার সংগ্রামে ঢুকিয়ে দেয়। আর তখন অন্যান্য বিষয়গুলো পেছনে পড়ে যায়। হ্যাঁ, যখন শরীর বেঁচে থাকার ন্যূনতম শক্তিটুকু জোগাড় করতে হিমশিম খায়, তখন সম্পর্কের উষ্ণতা বা রোমান্সের মতো বিষয়গুলো তার কাছে নিতান্তই বিলাসিতা মনে হয়। ও, বুঝতে পারছি। শরীর তখন অপ্রয়োজনীয় ভেবে এই ফাংশনগুলোকে বন্ধ করে দেয়। ফলে মানুষটি তার এই শারীরিক সীমাবদ্ধতাকে নিজের ব্যর্থতা ভেবে লজ্জায় গুটিয়ে যায়। তার মানে এই সামাজিক ট্যাবু বা লজ্জার কারণেই তিনি ব্যাপারটা কাউকে বলতে পারছিলেন না। একদম তাই। নোটে তো পরিষ্কার লেখাই আছে যে তিনি নিজে বুঝতে পারছিলেন কোথাও একটা ঘাটতি হচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে এই ব্যক্তিগত সমস্যার কথা বলতে তার সাহস হয়নি। কারণ ওই যে জাজমেন্টের ভয়। হ্যাঁ, বন্ধুদের বললে তারা হাসাহাসি করবে, এই ভয়ে তিনি কাউকে কিছু জানাননি। কিন্তু এই চুপ করে থাকার পরিণতি তো মারাত্মক। ভেতরে ভেতরে অস্বস্তি কেবল বাড়তেই থাকে। ঠিক। এই নীরবতাটাই পরিস্থিতিকে আরও বিষাক্ত করে তোলে।
যখন কেউ বুঝতে পারে না যে তার শারীরিক ক্লান্তি আর মানসিক শূন্যতার পেছনে স্নায়ুতন্ত্রের একটা বড় ভূমিকা আছে, তখন সে নিজেকেই ভিলেন মানাতে শুরু করে। খুব সত্যি কথা। কিন্তু এই হতাশার চূড়ান্ত পর্যায়ে গিয়েই নোটে আমরা একটা দারুণ মোড় দেখতে পাই। হ্যাঁ, অপ্রত্যাশিত একটা জায়গা থেকে সমাধান আসে। একদিন রাতে যখন তিনি গভীর হতাশা নিয়ে ইউটিউব ঘাঁটছিলেন, তখন একজন ডাক্তারের একটা ভিডিও তার চোখে পড়ে। উম ভিডিওটিতে অশ্বগন্ধা নামের একটা আয়ুর্বেদিক শিকড়ের কথা বলা হচ্ছিল, যা হাজার বছর ধরে পুরুষের শক্তি, সহনশীলতা ও মানসিক চাপ কমাতে ব্যবহৃত হয়ে আসছে। রাইট। কিন্তু আমার এখানে একটু খটকা লাগছে। কিরকম? ইন্টারনেটে তো আজকাল এমন হাজারটা জাদুকরী শিকড়, বাকড় আর সাপ্লিমেন্টের কথা ঘুরে বেড়ায়। এই আধুনিক যুগে এসে একজন শিক্ষিত মানুষ কেন হঠাৎ করে ইউটিউবের একটা ভিডিও দেখে এমন প্রাচীন একটা উপাদানের উপর ভরসা করতে যাবেন? ব্যাপারটা অদ্ভুত মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে এটা কি শুধুই একটা মরিয়া হয়ে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা ছিল না? এই সন্দেহটা তৈরি হওয়া খুব স্বাভাবিক। এবং মজার ব্যাপার হলো, সেই মানুষটির প্রথম প্রতিক্রিয়াও কিন্তু ঠিক এমনই ছিল। অবিশ্বাস। একদম অবিশ্বাস। তিনি চট করে বিজ্ঞাপন বা ইন্টারনেট ট্রেন্ডের ফাঁদে পা দেননি। এখানেই তার সমালোচনামূলক চিন্তার বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা চমৎকার প্রয়োগ দেখা যায়। আচ্ছা, তিনি কি করলেন তাহলে? তিনি সরাসরি পাবমেটে চলে যান। এটি চিকিৎসাবিজ্ঞানের গবেষণাপত্রের অত্যন্ত বিশ্বস্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ডেটাবেস। হ্যাঁ, সায়েন্টিফিক পেপারের জন্য পাবমেড খুব পপুলার। রাইট। সেখানে তিনি দেখতে পান যে অশ্বগন্ধার ওপর শত শত পিওর রিভিউড বা বিজ্ঞানীদের দ্বারা যাচাইকৃত গবেষণা রয়েছে। ও, তার মানে এটা শুধু মুখের কথা নয়। না, একেবারেই নয়। এটি শুধুই কোনো প্রাচীন মিথ নয়। বিজ্ঞানীরা অশ্বগন্ধাকে একটি অ্যাডাপ্টোজেন হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। এই অ্যাডাপ্টোজেন শব্দটা একটু খটোমটো শোনাচ্ছে। বিজ্ঞানীদের ভাষায় অ্যাডাপ্টোজেন আসলে কি কাজ করে? এটা কি কোনো ধরনের এনার্জি ড্রিঙ্কের মতো তাৎক্ষণিক শক্তি দেয়? না না, ব্যাপারটা এনার্জি ড্রিঙ্কের মতো একেবারেই নয়। অ্যাডাপ্টোজেন হলো এমন কিছু প্রাকৃতিক উপাদান যা শরীরকে মানসিক এবং শারীরিক চাপের সাথে খাপ খাইয়ে নিতে বা বলতে পারেন অ্যাডাপ্ট করতে সাহায্য করে। আচ্ছা, মানে স্ট্রেস ম্যানেজমেন্টের মতো কিছু। হ্যাঁ, আমাদের শরীরে HPA অ্যাক্সিস নামে একটি সিস্টেম আছে, যা মূলত আমাদের স্ট্রেস বা চাপের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ওই ফাইট অর ফ্লাইট রেসপন্সটা। ঠিক, হাইপোথ্যালামিক পিটিউটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। তো যখন কেউ অতিরিক্ত চাপে থাকে, তখন এই অ্যাক্সিস থেকে প্রচুর পরিমাণে কর্টিসোল বা স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। আর কর্টিসল বেশি থাকলে তো শরীরের 12টা বেজে যায়। একদম। অ্যাডাপ্টোজেন মূলত এই HPA অ্যাক্সিসের কার্যকারিতাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনে। গবেষণায় দেখা গেছে অশ্বগন্ধা নিয়মিত গ্রহণ করলে এই কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তো কর্টিসল কমার সাথে সাথে সেই হারানোর শক্তি বা টেস্টোস্টেরন ফিরে আসার সম্পর্কটা কি? এই দুটো কি একে অপরের সাথে যুক্ত? ওতপ্রোতভাবে যুক্ত। বায়োলজির দৃষ্টিকোণ থেকে দেখলে কর্টিসল এবং টেস্টোস্টেরন হরমোন অনেকটা সিস বা দাড়িপাল্লার মতো কাজ করে। মানে একটা বাড়লে অন্যটা কমে। ঠিক তাই। যখন আমাদের শরীরে কর্টিসলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন শরীর তার সব রসদ সেই চাপ মোকাবেলার জন্য ব্যয় করে। ফলে অন্য সব প্রোডাকশন বন্ধ। রাইট। ফলে টেস্টোস্টেরনের মতো হরমোন, যা কেবল প্রজনন নয়, বরং একজন পুরুষের সাধারণ প্রাণশক্তি, আত্মবিশ্বাস এবং পেশির সহনশীলতার জন্যও অপরিহার্য, তার উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। বুঝতে পারছি। শরীর তখন সংকেত দেয় যে এখন যুদ্ধ করার সময়, এখন বংশবৃদ্ধির বা পেশি গঠনের সময় নয়। একদম ঠিক বলেছেন। অশ্বগন্ধা যখন কর্টিসলের মাত্রাকে টেনে নিচে নামায়, তখন টেস্টোস্টেরন স্বাভাবিকভাবেই তার হারানো জায়গা ফিরে পায়। এই প্রক্রিয়াটাকে বোধহয় একটা খুব সাধারণ অ্যানালজি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আচ্ছা, কিরকম? ধরুন, কর্টিসল হরমোনকে একটা বহুতল ভবনের ফায়ার অ্যালার্মের সাথে তুলনা করা যায়। খুব সুন্দর একটা উদাহরণ। মানে ধরুন, অফিসে একটানা কাজের চাপ আর রাতের পর রাত না ঘুমানোর কারণে মস্তিষ্কের ফায়ার অ্যালার্মটা সারাক্ষণ বেজেই চলেছে। হুম। এখন কান ফাটানো অ্যালার্মের শব্দ আর ইমার্জেন্সি লাইটের লাল আলোর মধ্যে বসে কি কেউ শান্তিতে রোম্যান্টিক ডিনার করতে পারবে? হ্যাঁ, কখনোই না। অ্যালার্ম বাজলে প্রথম চিন্তা থাকে কিভাবে প্রাণে বাঁচা যায়। অশ্বগন্ধা মূলত সেই ফায়ার অ্যালার্মটাকে বন্ধ করে দেয়। রাইট। স্নায়ুতন্ত্রকে বোঝায় যে সব ঠিক আছে, কোনো বিপদ নেই, এবার শান্ত হওয়া যেতে পারে। এই ফায়ার অ্যালার্মের তুলনাটা বর্তমান বিজ্ঞানকে খুব নিখুঁতভাবে তুলে ধরে।
কারণ স্নায়ুতন্ত্র যখন বুঝতে পারে যে অ্যালার্ম বন্ধ হয়েছে কেবল তখনই সে শরীরের অভ্যন্তরীণ মেরামতের কাজে হাত দিতে পারে। হ্যাঁ, তো এই বিজ্ঞান ভিত্তিক প্রমাণগুলো পাওয়ার পর মানুষটি সিদ্ধান্ত নিলেন এটি বাস্তবে প্রয়োগ করার। তিনি নিজের রুটিনে এটা যোগ করলেন। হ্যাঁ, তিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে 1 চামচ অশ্বগন্ধা গুঁড়ো এবং সামান্য খাঁটি মধু মিশিয়ে খাওয়া শুরু করলেন। আয়ুর্বেদে এভাবেই খেতে বলা হয়। কিন্তু নোটে এই প্রয়োগের যে টাইমলাইন বা সময়কাল দেওয়া আছে সেটা আমাকে বেশ অবাক করেছে। কেন? মানে প্রথম সপ্তাহে নাকি কোনো পরিবর্তনই আসেনি। তিনি প্রথম সপ্তাহে কিছুই অনুভব করেননি। হ্যাঁ, এটা নোটে স্পষ্ট করে বলা আছে। সাধারণত কোনো ওষুধ খেলে তো আমরা 2-1 দিনের মধ্যেই ফলাফল আশা করি, তাই না? তাহলে এই প্রথম সপ্তাহে কাজ না হওয়াটা কি প্রমাণ করে না যে এটা আসলে খুব একটা কার্যকরী কিছু নয়? প্রথম দৃষ্টিতে তেমনটা মনে হলেও বিজ্ঞানের ভাষায় এটি আসলে ভীষণ ইতিবাচক একটি লক্ষণ। তাই নাকি? হ্যাঁ, আগেই বলেছি অশ্বগন্ধা কোনো তাৎক্ষণিক উত্তেজক বা ম্যাজিক পিল নয়। এটি প্যারাসিটামল নয় যে খাওয়ার আধা ঘন্টার মধ্যে জ্বর নামিয়ে দেবে। ও, মানে এটা গোড়া থেকে কাজ করে? ঠিক তাই। এটি মূলত কোষের পর্যায়ে কাজ করে। প্রথম সপ্তাহে যখন আপাতদৃষ্টিতে কিছুই হচ্ছিল না তখন শরীরের ভেতরে আসলে ওই এইচপিএ অ্যাক্সেসের ওভারলোডেড সিস্টেমটাকে রিবুট করার কাজ চলছিল। আচ্ছা। দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় থাকা কোর্টিসলের রিসেপ্টরগুলোকে শান্ত করতে সময় লাগে। শরীর ভেতর থেকে নিজেকে মেরামতের জন্য প্রস্তুত করছিল মাত্র। তার মানে এটি কোনো ব্যান্ডেজ নয় যে ক্ষতস্থানের ওপর লাগিয়ে দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, বরং এটি পুরো রক্ত সঞ্চালন ব্যবস্থাকেই ভেতর থেকে সুস্থ করার একটা প্রক্রিয়া। একদম নিখুঁতভাবে বলেছেন। এই বিষয়টা বুঝতে পারলে দ্বিতীয় সপ্তাহের ঘটনাক্রম অনেক বেশি যৌক্তিক মনে হয়। দ্বিতীয় সপ্তাহে কি ঘটেছিল? নোটে বলা হয়েছে দ্বিতীয় সপ্তাহে এসে তার ঘুমের ধরনে একটা বড় পরিবর্তন দেখা যায়। ঘুম আগের চেয়ে অনেক গভীর হতে শুরু করে এবং সকালে ওঠার যে চিরস্থায়ী ক্লান্তি বা আলস্য ছিল সেটা অনেকটা কমে আসে। এই যে ঘুম গভীর হওয়াটা, এটা হলো ওই ফায়ার অ্যালার্ম পুরোপুরি বন্ধ হওয়ার প্রথম শারীরিক প্রমাণ। আচ্ছা, মানে অ্যালার্ম বন্ধ, তাই শরীর ঘুমাতে পারছে। হ্যাঁ, যখন রাতের বেলা কর্টিসলের মাত্রা কমে যায় তখন মস্তিষ্ক নির্বিঘ্নে র্যাম স্লিপ এবং ডিপ স্লিপ চক্রে প্রবেশ করতে পারে। র্যাম স্লিপ খুব জরুরি। একদম। এতকাল স্ট্রেসের কারণে তার মস্তিষ্ক হয়তো হালকা ঘুমের স্তরে আটকে ছিল, যে কারণে 8 ঘন্টা শুয়ে থাকার পরও সকালে ক্লান্তি যেত না। স্নায়ুতন্ত্র শান্ত হওয়ার কারণেই এই গভীর ঘুম ফিরে আসে। আর এই পর্যাপ্ত ঘুমের প্রভাব গিয়ে পড়ে তৃতীয় সপ্তাহে? তৃতীয় সপ্তাহের পরিবর্তনটা বেশ মজার। হ্যাঁ, নোটে উল্লেখ আছে তৃতীয় সপ্তাহে অফিসে গিয়ে তিনি পরিষ্কার বুঝতে পারেন যে মাথার ভেতরে সেই ঘোলাটে ভাব বা ব্রেইন ফগটা কেটে গেছে। ফোকাস ফিরে এসেছে। মাথা আগের চেয়ে অনেক পরিষ্কার। ছোটখাটো বিষয়ে বা সহকর্মীদের কথায় আগে যে চট করে বিরক্তি আসত সেটা অদ্ভুতভাবে কমে গেছে। শরীরে একটা হালকা ভাব অনুভূত হচ্ছিল। এটি সরাসরি নিউরোবায়োলজির সাথে যুক্ত। কিভাবে? যখন মস্তিষ্ক পর্যাপ্ত গভীর ঘুম পায় এবং স্ট্রেস হরমোন কমে যায় তখন মস্তিষ্কের আমিগডালা, যা মূলত আমাদের ভয় বা রাগের কেন্দ্র, তার অতিসক্রিয়তা কমে যায়। ও, তার মানে রাগ কমার পেছনে বায়োলজিক্যাল কারণ আছে? একদম। একই সাথে প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের যুক্তি, সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী, সেটি আবার আপনার পূর্ণ ক্ষমতা ফিরে পায়। বুঝতে পেরেছি। যার কারণে ছোটখাটো বিষয়ে আর আগের মতো বিরক্তি বা রাগ তৈরি হয় না। মানুষটি মূলত নিজের স্নায়বিক নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছিলেন। এরপর আসে সেই কাঙ্ক্ষিত 1 মাস পরের মুহূর্তটি। হ্যাঁ, সেই টার্নিং পয়েন্ট। 1 মাস পর একদিন তার স্ত্রী নিজে থেকেই তাকে বলেন যে ইদানিং তাকে অন্যরকম লাগছে। তার মধ্যে একটা স্থিরতা এসেছে এবং শারীরিক শক্তির দিক থেকেও একটা বড় পরিবর্তন চোখে পড়ছে। বাহ, দারুণ একটা মুহূর্ত। হ্যাঁ, মানুষটি বাইরে হয়তো সামান্য হেসে উত্তর দিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ঠিকই জানতেন কি বিশাল এক পরিবর্তন ঘটে গেছে। শরীরের হারানো শক্তি ফিরে এসেছে। আর সম্পর্কের সেই দূরত্বটাও কমে এসেছে। একদম। দাম্পত্য জীবনে যে উষ্ণতা এবং নৈকট্য হারিয়ে গিয়েছিল তা যেন নতুন করে প্রাণ পেয়েছে। স্ত্রীর চোখে সেই আগের হাসিটা আবার ফিরে এসেছে। এই পুরো 1 মাসের যাত্রাটা প্রমাণ করে যে কিভাবে একটা ছোট্ট রাসায়নিক পরিবর্তন পুরো একটা সম্পর্ককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। সত্যি।
2 মাস পর তার উপলব্ধি হয় যে এটি কোনো জাদুর ওষুধ নয়, বরং শরীরকে ভেতর থেকে ধীরে ধীরে ঠিক করার একটি বিজ্ঞানসম্মত হাতিয়ার। মানে ওই কর্টিসল কমানো, টেস্টোস্টেরন বাড়ানো। হ্যাঁ, আর ঘুম গভীর করা, এই সব কিছুর সম্মিলিত প্রভাবই দাম্পত্য জীবনে একটা পুনর্জাগরণ এনেছে। কিন্তু এখানে আমি একটু ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্যই। নোটে খুব পরিষ্কারভাবে লেখা আছে যে তিনি অশ্বগন্ধার পাশাপাশি আরও 4টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আচ্ছা। তিনি পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করেছেন, দিনের বেলা প্রচুর পরিমাণ পানি পান করেছেন, বাইরের ভাজা পোড়া খাবার খাওয়া একেবারে কমিয়ে দিয়েছেন এবং প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস শুরু করেছেন। লাইফস্টাইল চেঞ্জেস। তো এখন প্রশ্ন হলো, আসল কাজটা কি ওই প্রাচীন শিকড়টা করেছে, নাকি জীবনযাত্রার এই সাধারণ অথচ শক্তিশালী পরিবর্তনগুলোই আসল ম্যাজিক? খুব ভ্যালিড একটা পয়েন্ট। মানে এমন তো হতেই পারে যে কেউ যদি শুধু হাঁটে আর ভালো খাবার খায় তাহলেও তার একই রকম উন্নতি হতো, তাই না? এটি একটি চমৎকার এবং অত্যন্ত গভীর পর্যবেক্ষণ। বিজ্ঞান এখানে একটি অ্যাম্প্লিফায়ার বা প্রভাব বৃদ্ধিকারী নীতির কথা বলে। অ্যাম্প্লিফায়ার? হ্যাঁ, শুধু একটা সাপ্লিমেন্ট খেয়ে অস্বাস্থ্যকর জীবনযাপন চালিয়ে গেলে শরীর বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু এই ঘটনাটিতে অশ্বগন্ধা মূলত একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসাবে কাজ করেছে। ও, মানে সে বেসলাইনটা তৈরি করে দিয়েছে। ঠিক। মানুষটি যখন চরম ক্লান্তির চূড়ান্ত পর্যায়ে ছিলেন, তখন তার ভেতর প্রতিদিন 30 মিনিট হাঁটার মতো শারীরিক বা মানসিক শক্তিটুকুও ছিল না। হ্যাঁ, প্যাথেটেরই তো 1% ছিল। একদম। অশ্বগন্ধা প্রথমে তার স্ট্রেস কমিয়ে সেই প্রাথমিক শক্তিটুকু তৈরি করে দিয়েছে। এরপর যখন তিনি সেই শক্তিটাকে হাঁটা, ভালো খাবার এবং পর্যাপ্ত পানির মতো ইতিবাচক অভ্যাসে বিনিয়োগ করেছেন, তখন পুরো ফলাফলটা বহুগুণ বেড়ে গেছে। বুঝতে পেরেছি। এটিকে বলা যায় একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি বা হোলিস্টিক অ্যাপ্রোচ। তার মানে শরীরবিদ্যা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, একটি উপাদানের ওপর নির্ভর করে বসে থাকা বোকামি। একদম তাই। সুস্থতার একটা সামগ্রিক পরিবেশ তৈরি করাটা জরুরি, আর এই বৃহত্তর চিত্রের সাথে মেলালেই বোঝা যায় নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ায় আসলে নিজের সম্পর্কের যত্ন নেওয়ার প্রথম এবং প্রধান ধাপ। সন্দেহাতীতভাবে নোটে খুব সুন্দর করে একটা কথা বলা হয়েছে, শরীর ক্লান্ত থাকলে মন ক্লান্ত থাকে, মন ক্লান্ত থাকলে সম্পর্ক ক্লান্ত হয়ে পড়ে। এটা একদম চেইন রিয়াকশনের মতো। হ্যাঁ, একটি শৃঙ্খল। তবে এই সামগ্রিক আলোচনার পাশাপাশি একটি অত্যন্ত জরুরি সতর্কতা বা প্রিকশনও নোটে উল্লেখ করা হয়েছে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার উপায় নেই। হ্যাঁ, সতর্কতাটি খুবই ইম্পর্ট্যান্ট। সতর্কতাটি হল, স্বাস্থ্যগত কোনো জটিলতা থাকলে বা আগে থেকে অন্য কোনো নিয়মিত ওষুধ চলার ক্ষেত্রে অশ্বগন্ধা বা যে কোনো নতুন সাপ্লিমেন্ট শুরুর আগে অবশ্যই একজন পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রাইট। ডাক্তারকে না জানিয়ে কিছু শুরু করা ঠিক নয়। কারণ পৃথিবীর প্রতিটি মানুষের শরীর আলাদা, যাকে বিজ্ঞানের ভাষায় বায়ো ইন্ডিভিজুয়ালিটি বলা হয়। একজনের শরীরে যা অমৃতের মতো কাজ করেছে, অন্যজনের শরীরে তা ভিন্ন কোনো প্রতিক্রিয়া তৈরি করতেই পারে। এটি অত্যন্ত দায়িত্বশীল একটি পরামর্শ। শরীর নামক যন্ত্রটি সবার ক্ষেত্রে একই নিয়মে চলে না। থাইরয়েড বা অটোইমিউন রোগের মতো কিছু নির্দিষ্ট কন্ডিশনে অ্যাডাপ্টোজেন উল্টো কাজও করতে পারে। মানে ভালো চেয়ে খারাপ হতে পারে। একদম। তাই বিজ্ঞানভিত্তিক তথ্যের পাশাপাশি পেশাদার চিকিৎসকের মতামত সবসময় অপরিহার্য। আজকের এই দীর্ঘ এবং নিবিড় বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সময়টা খুব দ্রুত কেটে গেল। সত্যি, আজকে সোর্স মেটেরিয়াল বা এই ব্যক্তিগত নোটটি আমাদের সত্যি একটা অভাবনীয় যাত্রা দেখালো। কিভাবে একজন মানুষ ক্লান্তি, হতাশা আর দাম্পত্য দূরত্বের অন্ধকার এক গলি থেকে বিজ্ঞান, প্রাচীন জ্ঞান এবং নিজের জীবনযাত্রার সামান্য কিন্তু সুশৃঙ্খল পরিবর্তনের মাধ্যমে নিজের শরীর ও সম্পর্ককে পুরোপুরি পুনরুজ্জীবিত করেছেন, তার এক নিখুঁত চিত্র আমরা দেখলাম। এই আলোচনাটি তাদের জন্য একটি শক্তিশালী বার্তা হতে পারে, যারা এই মুহূর্তে নীরবে কষ্ট পাচ্ছেন এবং নিজেদের এই অসহায় অবস্থার কথা কাউকে বলতে পারছেন না। হ্যাঁ, যারা ভাবছেন সব দোষ তাদের নিজেদের। রাইট। শরীর যখন ক্লান্তির সংকেত দেয়, তখন সেটাকে অবহেলা না করে শোনার চেষ্টা করা উচিত। নিজেকে বা নিজের সঙ্গীকে দোষারোপ না করে সমস্যার গভীরে গিয়ে স্নায়বিক বা হরমোনাল কারণগুলো খোঁজা জরুরি।
বিজ্ঞান এবং সঠিক জীবনযাপন সেই হারানো ভারসাম্য ফিরিয়ে আনতে সক্ষম। যারা এই আলোচনা শুনছেন, এই ঘটনাটি আধুনিক মানুষের জীবনের এক বৃহৎ সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রতিদিনের দৌড়ঝাঁপ, ক্যারিয়ারের ইঁদুর দৌড় আর না বলা মানসিক চাপগুলো কিভাবে অলক্ষ্যেই সবকে সুন্দর এবং কাছের সম্পর্কগুলোর মূলে আঘাত করছে তা হয়তো অনেকেই বুঝতে পারেন না। একদম অলক্ষ্যেই ঘটে যায়। ভেতরের ছোট ছোট ঘাটতিগুলোই একসময় বাইরে বড় ফাটল তৈরি করে। তবে বিদায় নেওয়ার আগে আজকের এই পুরো আলোচনা থেকে উঠে আসা একটি নতুন এবং অত্যন্ত গভীর চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। আচ্ছা। আজকের এই নোটটি আমাদের একটা অদ্ভুত এবং কিছুটা ভীতিকর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। একটু তলিয়ে দেখলে বোঝা যায়, যদি একটি প্রাচীন গাছের সামান্য শিকড় এবং দৈনন্দিন জীবনের কয়েকটি ছোটখাটো রুটিন পরিবর্তন একটি ভেঙে পড়তে বসা আধুনিক সম্পর্ককে এতটা জাদুকরীভাবে বদলে দিতে পারে, তাহলে আমাদের অজান্তে এই মুহূর্তে আমাদের শরীরে আর কি কি সূক্ষ্ম রাসায়নিক বা হরমোনের ভারসাম্যহীনতা ঘটে চলেছে, যেটা আমরা হয়তো টেরই পাচ্ছি না। রাইট? হয়তো এমন কোনো হরমোনের ওঠানামা এই মুহূর্তে আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত, আমাদের রাগ, ক্ষোভ এবং আমাদের সবচেয়ে কাছের সম্পর্কগুলোকে নীরবে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। সত্যি খুব ভাবনার বিষয়। আমরা কি সত্যিই আমাদের নিজেদের আবেগের স্বাধীন নিয়ন্ত্রক? আমাদের ভালোবাসা, আমাদের হতাশা, আমাদের আনন্দ, এগুলো কি সত্যিই আমাদের নিজস্ব, নাকি অন্য কিছু? নাকি আমরা শুধুই আমাদের শরীরের ভেতরের এক জটিল রাসায়নিক কারখানার হাতের পুতুল? হয়তো ওই 1% ব্যাটারির ফোনটার মতো প্রতিদিনের এই যান্ত্রিক দৌড় থামিয়ে মাঝে মাঝে একটু স্থির হয়ে নিজেদের ভেতরের চার্জের দিকে নজর দেওয়ার সময় এসেছে। শরীরের ভেতরের রসায়ন বদলালে যে বাইরের পৃথিবীটাও বদলে যেতে পারে, আজকের এই গভীর বিশ্লেষণ হয়তো তারই সবচেয়ে বড় প্রমাণ।